একজন মানুষ কেমন হলে সে তার বন্ধুর জন্য নিজের জীবনকেও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে, আর এমন বন্ধু বা কজন আর জীবনে আসে। আজকে আমরা এমন একজন বন্ধুর গল্প শুনবো। এই স্বার্থের দুনিয়ায় মানুষ টাকার জন্য তো কত কিনাই করে। টাকার জন্য তো মানুষ আজ আপন জনকেও খুন করতে একটি ভারও ভাবে না, অথচ সেই মানুষ তার বন্ধুর জন্য নিজের সব সম্পত্তি দান করে দেয়। নিজের বিলাসিতার জীবন ছেড়ে সামান্য এক গ্রামে এসে থাকতে শুরু করে। এই সিনেমা নিয়ে যত কথা বলবো ততই কম হয়ে যাবে। এই গল্পে কি নেই? বন্ধুত্ব, ভালোবাসা, মনুষ্যত্ব, আপনজনকে হারানোর কষ্ট, রয়েছে শোষিত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার গল্প। তো চলুন এবার সেই গল্পে ফেরা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি অরিজিনের সিইও রিটায়ার করেছেন। পরবর্তী সিইও কে হবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকের নামই শোনা যাচ্ছে, তবে সবার ধারণা ঋষি কুমারই হবেন অরিজিন কোম্পানির সিইও। আর এমনটা যদি হয় তবে ভারতীয়দের জন্য হবে তা অনেক গর্বের বিষয়। এরপর অরিজিন এর এক্স সিইও অরিজিনের নতুন সিইও এর নাম ঘোষণা করে মিস্টার ঋষি কুমার, একজন ভারতীয় জেন্টেলম্যান যে কিনা শুধুমাত্র 5 বছরে তার এই সাফল্য হাসিল করেছে। এক ইন্টারভিউতে ঋষিকে প্রশ্ন করা হয় যে আপনি তো এখন কোটিপতি, আপনার এক বছরের বেতন 950 কোটি টাকা, এত টাকা ইনকাম করছেন, তো আপনার কেমন লাগছে? ঋষি তখন বলে, যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা 10,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু বাবা সেই টাকা সময়ের মধ্যে পরিশোধ করতে পারেনি। লেনদার প্রতি সপ্তাহে আসতো আর বাবাকে অনেক কথা শোনাতো। লেনদার যাতে আর না আসতো সেজন্য আমরা ঘরের ভিতর থেকেও বাইরে তালা লাগিয়ে রাখতাম। আজকে কোটি টাকায় ততটাও সুখ নাই আমার কাছে, যতটা না দুঃখ ছিল 10,000 টাকা সেদিন না থাকাতে। ঋষির ম্যানেজার নিধি ঋষিকে বলে আজকে তার বার্থডে, সন্ধ্যায় একটা পার্টি দেব, তোমাকে আসতেই হবে। ঋষি সন্ধ্যায় একটা বারে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ঋষি নিধি বলে ডাকতে থাকে। একটু পর ঋষির ছোটবেলার বন্ধু কান্নায় বের হয়ে আসে। ছোটবেলার বন্ধুকে পেয়ে ঋষি জড়িয়ে ধরে আর বলে, তুই এখানে কিভাবে? তারপর ঋষির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একের পর এক বের হয়ে আসে। ঋষি সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর এই পার্টিতে ঋষির স্যারও আসছে। স্যার নিধিকে ধন্যবাদ জানায়। নিধি ঋষিকে বলে, এই পার্টি আমার জন্মদিনের জন্য না, তোমার জন্যই ছিল। এতদিন পর ঋষি তার বন্ধুদের দেখে অনেক খুশি হয়, তাই সবাইকে আসার জন্য ধন্যবাদ জানায়। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঋষি খুবই সাধারণ পরিবারের ছেলে ছিল। ঋষির বাবা চায় ছেলে কালেক্টর হোক, কিন্তু ঋষি ভাইজাগে আইআইটি-তে এমটেক করতে চায়। রাতের বেলা খাওয়ার সময় বাবার হাতে অ্যাডমিশন লেটার ধরিয়ে দেয় ঋষি। ঋষির বাবা তার লাইফে শুধু স্ট্রাগলই করেছে, কখনো নিজের লাইফের সাথে জিততে পারেনি। সবসময় সবার আড়ালে থেকেছে, কিন্তু ঋষি তার বাবার মতো হতে চায় না। ঋষির বাবা আর ঋষির চিন্তা ভাবনা সম্পূর্ণই আলাদা, তাই তো বাবা আর ছেলের মধ্যে কখনোই পড়তো না, এমনকি তারা একে অপরের সাথে কথাও বলতো না। বাবার কথা অমান্য করে ঋষি আইআইটি-তে অ্যাডমিশন নিয়ে নেয়। কলেজের প্রথম দিনে কলেজের ডিন নতুন স্টুডেন্টের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। সেই সাথে ডিন তার স্বপ্নের কথা বলে। সেও এই কলেজে একসময় পড়াশোনা করত, আর তার ইচ্ছে ছিল সে একদিন এই কলেজের ডিন হবে। আর আসছে সাকসেস। ডিন স্টুডেন্টদেরকে বলে, কেউ যদি কিছু বলতে চায় তাহলে মঞ্চে চলে আসো। ঋষি তখন মঞ্চে চলে যায় আর বলে, স্যার, আমি মনে করি না যে আপনি সাকসেস হয়েছেন, কেননা সফলতায় কখনো ফুল স্টপ লাগাতে নেই। সফলতার পথে কমা থাকতে পারে, কিন্তু আপনি তো একদম ফুল স্টপ লাগিয়ে দিয়েছেন। সফল হওয়ার জন্য প্রত্যেক মানুষের আলাদা আলাদা নিজস্ব তরিকা থাকে, আর পরিশ্রম এমন ভাবে করতে হবে যেন সফলতা আপনা আপনি চলে আসে। ঋষির স্পিচ শুনে সবাই হাততালি দেয়। ডিনকে দেখে অনেক রাগী মনে হচ্ছিল, তবুও ডিন হাতে তালি মারে। ঋষির ভাষণে তো সবাই একদম ফিদা। আর এদিকে মেয়েরাও এখন ঋষিকে লাইন মারা শুরু করেছে। তখন আমরা অজয়কে দেখতে পাই। অজয় ঋষিকে বলে, এই কলেজের এন্ট্রান্স পরীক্ষায় একমাত্র টপার আমি। ভাষণ দেওয়ার পরীক্ষায় হয়তো তুই টপ করতে পারবি, কিন্তু আসল পরীক্ষায় টপ করার আশা রাখিস না। এক প্রকার ঋষিকে চ্যালেঞ্জ ছুড়ে মারে, কিন্তু ঋষি তো অজয়কে পাত্তাই দিল না। এরপর আমরা রবিকে দেখতে পাই। তার হাতে অনেকগুলো ব্যাগ, তাই রবি ঋষি আর তার বন্ধুদের কাছে বয়েজ হোস্টেলে যাওয়ার জন্য হেল্প চায়। তখন ঋষির বন্ধু রবির হাতে থেকে ব্যাগ নিয়ে নেয়। তখন ঋষি বলে, প্রথমত দেরি করে আসছা, আবার তার উপরে হেল্প চাস, শহর এখান থেকে যা। এরপর আমরা পূজাকে দেখতে পাই। পূজার সাথেও এতগুলো ব্যাগ, আর পূজাও ঋষির কাছে হেল্প চায়। তখন ঋষির বন্ধুরা পূজাকে বলে, প্রথমত দেরি করে আসছো, আবার হেল্প চাই, যাও এখান থেকে। ঋষি তখন বলে, চুপ থাক, মেয়েদের সম্মান দিবি তো সম্মান পাবি। এত সুন্দর মেয়ে দেখেও তোদের হেল্প করতে মন চায় না। আগের মতোই সেম কাহিনী, কিন্তু রেজাল্ট একদম উল্টো। ঋষি পূজার হাত থেকে ব্যাগ নিয়ে গার্লস হোস্টেলের দিকে যায়। ঋষি পূজাকে বলে, এখানে অনেক সাবধানে থাকতে হবে। এই কলেজের ছেলেরা বছরের প্রথম মাসেই পুরো বছরের জন্য মেয়েদের রিজার্ভ করে নেয়, আর যে মেয়ে রাজি হয় না তার পেছনে সারা বছর লেগে থাকে। ঋষি পূজাকে বলে,
বলে তোমার কি কফি ভালো লাগে? পূজা তখন বলে হ্যাঁ, কিন্তু কেন? ঋষি তখন বলে কারণ এদের লুচ্চাগিরি কফি থেকে শুরু হয়, তারপর তো লাপটা লাপটি ঝাপটা ঝাপটি পাপড়ি সাপড়ি সবকিছুই হয়। পূজা তখন বলে হ্যাঁ আমি জানি। সবার মতো ঋষিও পূজাকে বলে চলো কফি খেতে যাই। পূজা তখন ঋষির দিকে চোখ গরম করে তাকায়। ঋষি তখন বলে আমি তেমন ছেলে না, আমার মনে হলো তুমি তেমন টাইপের মেয়ে। দূর থেকে একটা মেয়ে তখন ঋষিকে ডেকে বলে কাল তুমি কফি খাওয়ানোর কথা বলে কোথায় গায়েব হয়ে গেলে? আর এখানে তো ঋষির ভানটা পুরোটাই ফেটে গেল। এরপর আমরা দেখি রবি ঋষির রুমমেট। ক্লাসে স্যার একটা ম্যাথ দিয়েছে যেটা সলভ করতে পারলে নাকি কলেজের ম্যাগাজিনের ছবি বের হবে, আর রবি তা সলভ করার চেষ্টা করছে। লাইটের আলোয় ঋষি ঘুমাতে পারে না, তাই লাইট বন্ধ করতে বলে, কিন্তু রবি ম্যাথ সলভ না করে ঘুমাবে না আর লাইটও বন্ধ করবে না। ঋষি তখন রবির হাত থেকে পেন নিয়ে ম্যাথ সলভ করে আর লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই ম্যাথগুলো এতটাই কঠিন যে কারো কারো বছর লেগে যেত, কিন্তু রবি এক রাতে সলভ করায় স্যার অনেক খুশি হয়। তারপর স্যার আরো কঠিন একটা ম্যাথ দেয়। পরদিন রবি আবারও স্যারের থেকে বাহবা পায়, কেননা রবি আবারও ম্যাথ সলভ করেছে। এরপর থেকে প্রত্যেক স্টুডেন্ট তাদের যে কোনো ম্যাথের সমস্যা রবির কাছে বলে আর সলভ করে দিতে বলে। এই তালিকায় পূজাও বাদ যায়নি, কিন্তু আমাদের রবি তো ঘন্টা সলভ করতে পারবে। সব সলভ তো করেছে ঋষি। রবির কাছে এখন যেন সব অসহ্য হয়ে গেছে, তাই সে সবাইকে সত্যি কথা বলে দেয়। লাইব্রেরিতে স্যার রবিকে বলে ম্যাথ সলভ তুমি করলা, কিন্তু রবির কথা বললা কেন? ঋষি তখন বলে এসব করে কি লাভ? ম্যাগাজিনের ছবি দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি এখানে রাজ করতে এসেছি। পূজা ঋষিকে কফি খাওয়ার জন্য বলে, কিন্তু ঋষি না করে দেয়। ঋষি বলে কফি খেলে হার্ট, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, তাই কফি ছেড়ে দিয়েছি। তোমার জন্য আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না, তুমি অন্য বাকরা খুঁজো। পরদিন পূজা আবারও ঋষির কাছে আসে আর বলে তুমি সত্যি বলেছিলে কফির অনেক সাইড ইফেক্টস আছে, কিন্তু গ্রিন টি অনেক ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকারী, তুমি কি গ্রিন টি খাবে? কিন্তু ঋষি এবারও না করে। পূজা তখন বুঝতে পারে আর সরি বলে। পূজা তখন ঋষির দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। দুজনের সাথে রবিও এসে হাত মিলায়। তারপর তিনজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, পড়াশোনা, খুনসুটি এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। প্রথম সেমিস্টারে তো ঋষি টপ করেছে, যা দেখে তো অজয়ের মাথা হ্যাং। পূজা টেনে টুনে পাশ করলেও রবি 2 সাবজেক্টে ফেল। রাতের বেলা রবি ছাদে বসে একা একা কাঁদছে, তখন ঋষি রবির কাছে যায় আর রবির হিম্মত জোগায়। রবিও ঋষির কথা শুনে অনেক সাহস পায় আর নতুন ভাবে সবকিছু শুরু করে দেয়। এরপর আমরা অজয়ের বাবাকে দেখতে পাই। অজয় টপার না হতে পারায় অনেক মন খারাপ, তাই তার বাবা ঋষিকে বলে এরপর থেকে তুমি আর টপ করবে না, তার জন্য তুমি কত টাকা চাও? কিন্তু ঋষি তা সরাসরি না করে দেয়। অজয়ের বাবা ঋষিকে মেরে ফেলার হুমকি দেয়। তখন ঋষি উল্টো অজয়ের বাবার সাঙ্গ বাঙ্গদের মেরে হাত পা ভেঙে দেয় আর অজয়ের বাবাকে বলে এখন থেকে আপনার ছেলে হাঁটতে শিখে যাবে। পূজা ঋষিকে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। বাহিরে দাঁড়িয়ে পূজা ঋষির অপেক্ষা করছে। একটু পর ঋষি পূজাদের বাড়িতে চলে আসে। ঋষি তো বিন্দাস মোড়ে পূজাদের বাড়িতে চলে আসলো, কিন্তু সে জানেই না যে তার সাথে এখন কি কি হবে। পূজা তার পুরো খানদানকে বাসায় এনে হাজির করেছে। অনেক অনেক রকমের প্রশ্ন ছুড়ে মারছে ঋষির দিকে। কিছু প্রশ্নের জবাব দিচ্ছে তো কিছু প্রশ্ন বুঝতেই পারছে না। ঋষি তখন পূজার সাথে বাইরে কথা বলতে চায়। পূজা তখন বাইরে যায় আর ঋষিকে তার মনের কথা সব খুলে বলে। তারপর দুজন চুটিয়ে প্রেম করতে শুরু করে। এরপর দেখতে পাই 3rd সেমিস্টারে রেজাল্ট দিয়েছে আর এবারে রবিও অনেক ভালো রেজাল্ট করেছে। শুধু তাই নয়, ক্যাম্পাস ইন্টারভিউতে তার ভালো একটা চাকরি হয়েছে, 2 লক্ষ টাকা বেতন, 6 মাস মুম্বাইতে ট্রেনিং, তারপর সোজা আমেরিকা। তাই রবি ঋষিকে ধন্যবাদ জানায়, কারণ তার মোটিভেশনের জন্যই তো রবি আজ এত বড় সফলতা পেয়েছে। ঋষি তখন বলে আমাকে ধন্যবাদ না দিয়ে তোর বাবাকে ফোন দে। ছেলের সফলতার কথা শুনে তো রবির বাবা খুশিতে আত্মহারা। ইন্টারভিউ রুম থেকে অজয় বেরিয়ে ঋষির হাতে একটা অফার লেটার দিয়ে বলে 1 কোটি টাকার প্যাকেজ, যা এই কলেজের সর্বোচ্চ। তোর যদি দম থাকে তো এর থেকে বেশি নিয়ে দেখা। তখনই ঋষিকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়, কিন্তু ঋষি অফার না দিয়ে তাদেরকে অফার দেয় একটা খাতা আর একটা হার্ড ড্রাইভ দিয়ে বলে এখানে একটি অপারেটিং সিস্টেম দেওয়া আছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তৈরি করা, আর খাতার শেষ পাতায় আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের কলের অপেক্ষায় থাকলাম। এদিকে অজয় তো কোটি টাকার জব পেয়ে বন্ধুদেরকে পার্টি দিয়েছে, কিন্তু অজয় যখন জানতে পারে ঋষি অফার না দিয়ে অফার দিয়েছে, তা শুনে অজয় পার্টির সবকিছু ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। পূজা তো অনেক খুশি। পূজাকেও চাকরির অফার দিয়েছিল, কিন্তু পূজা নেয়নি, কারণ পূজা ঋষির সাথে আমেরিকা যেতে চায় আর বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চায়। এসব শুনে ঋষি বলে তুমি এখনো আমাকে বুঝতেই পারলা না, আমার অনেকগুলো স্বপ্ন আছে যা আমাকে পূরণ করতেই হবে। পূজা তখন বলে আমরা একসাথে থেকে সেই স্বপ্নগুলো পূরণ করব। ঋষি তখন বলে আমার আসল পরিশ্রম তো এখন শুরু হবে, আর এখন আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। পূজা তখন বলে তোমার জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? ঋষি তখন বলে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা, তাই আমরা আমাদের মতো যে যার পথে চলে যাই। পূজা তখন বলে এই কথা তুমি কতটা সহজে বলতে পারলে? হয়তো আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তারপর তাদের ব্রেকআপ হয় আর যে যার যার রাস্তায় চলে যায়। রবি ঋষির কাছে ব্রেকআপের কারণ জানতে চাইলে ঋষি কোনো উত্তর দেয় না, যার ফলে আস্তে আস্তে তাদের বন্ধুত্ব একেবারে ভেঙে যায়। তারপর আমরা দেখি কয়েকজন মানুষ মুখোশ পরে ফাইনাল এক্সামের প্রশ্ন চুরি করছে। পুলিশ চোর হিসেবে
ঋষিকে চিহ্নিত করে, কারণ প্রশ্ন যেখানে চুরি হয়েছে সেখান থেকে ঋষির লোকালের চাবি পাওয়া গেছে। ডিন তখন ঋষিকে বলে, তাহলে এই ছিল তোমার টপ করার সিক্রেট, তোমার ক্যারিয়ারেও তো একদম ফুল স্টপ পড়ে গেল। কিছুক্ষণ পর আরো দুটো পুলিশ আসে কিছু প্রমাণ নিয়ে, তারপর আমরা জানতে পারি ঋষি নির্দোষ। তারপর ঋষি ভালোভাবে এক্সাম দিয়ে বাসায় চলে আসে। বাসায় দুদিন থেকে সোজা আমেরিকা। ঋষি সেখানে তার কাজ খুব ভালোভাবেই করছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঋষি যে প্রজেক্ট তৈরি করেছিল তা শুধু এখন বাস্তবায়নের অপেক্ষা। আগামী দুদিন পরে তার প্রজেক্ট লঞ্চ হবে। প্রজেক্ট লঞ্চের দিনে ঋষির কাছে তার বাড়ি থেকে কল যায়, আর ঋষি জানতে পারে তার বাবা আর এই দুনিয়ায় নাই। তারপরে চোখে পানি নিয়ে ঋষি তার প্রজেক্ট লঞ্চ করে আর তৎক্ষণাৎ ইন্ডিয়া চলে আসে। অসহায় মা তার স্বামীর মরদেহের পাশে বসে অঝরে কান্না করছে। ঋষি এসে তার মাকে সামলে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই ঋষির মা ঋষিকে একটা চিঠি দিয়ে বলে, যখন তুই ইন্ডিয়াতে আসবি তখন তোর বাবা এটা তোকে দিতে বলেছে। চিঠিতে ঋষির বাবা ঋষিকে বলে, তোর কথা অনেক মনে পড়ছে। আমি জানি কেন আমাদের মধ্যে দিনে দিনে দূরত্ব বেড়েই চলছে, আর তার জন্য আমি নিজেই দায়ী। আমি জানি তুই ছোট থেকেই আমাকে ফেলার মনে করস, কিন্তু আমি নিজেকে কখনো ফেলার মনে করি না, কারণ আজ তোর মধ্যে সবকিছুতে জয় পাওয়ার যে জেদ তৈরি হয়েছে তার কারণ তো ওই ফেলার বাবাই। আমি ফেলার না, আই এম এ সাকসেসফুল ফেলার। আমি জানি তুই যা চাইবি তাই পেয়ে যাবি, তাই তোকে ওইগুলোই করতে বলেছি যা আমি কখনো করতে পারিনি। যদি পারিস তো আমাকে মাফ করে দিস। তোর কথা অনেক মনে পড়ে, তোকে ছাড়া একদম একলা হয়ে গেছি। তোর মনে আছে ছোটবেলায় আমি তোকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম? তুই তাড়াতাড়ি ফিরে আয়, তোকে নিয়ে আবার ঘুরতে যাব। অনেক কথা বলবো তোর সাথে। বাবার চিঠি পড়ে ঋষির চোখ ভিজে একাকার। ঋষির মা ঋষিকে বলে, তোর বাবা তোকে অনেক ভালোবাসতো, হয়তো সে তার ভালোবাসা প্রকাশ করতে পারতো না। তারপর গল্প চলে আসে বর্তমানে। স্যার ঋষিকে বলে, আজ যদি তোমার বাবা থাকতো তো অনেক খুশি হতো। কান্নায় ঋষিকে বলে, সব কথা বাদ দে তো, এখন তো শুধু এনজয় করার সময়। আয় একটা সেলফি তুলি। তুই যে আমার বন্ধু তাকেও বিশ্বাস করতে চায় না। ঋষি স্যারকে পূজার কথা বলে। স্যার তখন বলে, ও তো অনেক ভালো আছে, হায়দ্রাবাদে একটা গেমিং কোম্পানির টিম লিডার হিসেবে চাকরি করছে। আমি ওকে আসার জন্য বলেছিলাম, কিন্তু কি বলবো ঋষি, জবাব তো তুমি জানোই। ঋষির বন্ধু ঋষিকে বলে যে রবির সাথে তোর কথা হয় কিনা। ঋষি তখন বলে, আমার আর ওর সাথে ঝগড়া হয়েছিল, তারপর থেকে আর কথা হয়নি। নীতি ঋষিকে বলে, তোমার সকল বন্ধুর কন্ট্যাক্ট নম্বর আমাকে স্যার দিয়েছিল, কিন্তু রবির ব্যাপারে উনি আমাকে কিছুই বলেনি। ঋষির বন্ধু বলে, স্যার রবি আর ঋষি বেস্ট ফ্রেন্ড ছিল, তাহলে আপনি আমাদেরকে রবির ব্যাপারে কিছু বলেননি কেন? স্যার তখন বলে, কারণ ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। স্যার তখন কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ঋষি তার বেস্ট ফ্রেন্ড রবির ব্যাপারে জানতে চায়, রবির কি হয়েছে জানতে চায়। স্যার তখন বলে, ওর কথা কেন আমাকে বলছো? ঋষি তখন জোর গলায় বলে, স্যার রবির কি হয়েছে বলেন আমাকে। স্যার তখন বলে, ওকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে। যখন তোমার উপর চুরির দোষ লাগানো হয়েছিল তখন সেই দোষ রবি নিজের কাঁধে নিয়েছিল। আমি মনে করেছিলাম তুমি নির্দোষ, তাই তোমাকে ছাড়া হয়েছে, কিন্তু পরে জানতে পেরেছি যে রবির জন্যই তুমি ছাড়া পেয়েছিলে। আজকে এই পর্যন্তই। এই গল্পের দ্বিতীয় পর্বে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।